শুধুমাত্র মেডিকেল এজেন্ট মইটি চ্যানেলে। রাত ৯টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। এই গল্পটি সম্পূর্ণভাবে প্রাপ্তবয়স্কদের গল্প। গল্পটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। পুরোটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আজকের নিবেদন লতা নদীর ধারে, রবি ও কাম্পু প্রণয় কথা। রচনায় রঞ্জন বন্দ্যোপাধ্যায়। আজ দ্বিতীয় পর্ব, মৌনতার মধুর সুর। গল্প পাঠে জয়দীপ মণ্ডল, চরিত্রে রবীন্দ্রনাথ, জয়দীপ মণ্ডল, রথীন্দ্রনাথ, দেবপ্রতিম চক্রবর্তী, দীপেন্দ্রনাথ এবং ডাক্তার দেবপ্রতিম চক্রবর্তী, প্রতিমা সুপর্ণা মিশ্র। শুরু হচ্ছে মৌনতার মধুর সুর। কোলাহল তো বারণ হলো, এবার কথা কানে কানে। এখনো হবে প্রাণের আলাপ, কেবল মাত্র গানে গানে। রাজার পথে লোক ছুটেছে, বেচা কেনার হাঁক উঠেছে। আমার ছুটি অবেলাতেই দিন দুপুরের মধ্যখানে। কাজের মাঝে ডাক পড়েছে, কেন যে তাকেই বা জানে। মোর কাননে অকালে ফুল উঠুক তবে মঞ্জরিয়া। মধ্যদিনের মৌমাছিরা বেড়াক মৃদু গুঞ্জরিয়া। মন্দ ভালোর দ্বন্দ্বে খেটে গেছে তো দিন অনেক কেটে। মন্দ ভালোর দ্বন্দ্বে খেটে গেছে তো দিন অনেক কেটে। অলস বেলার খেলার সাথী এবার আমার হৃদয় টানে। বিনা কাজের ডাক পড়েছে, কেন যে তা কেই বা জানে। কেন যে তা কেই বা জানে। রবীন্দ্রনাথ নানা সমস্যায় বিপর্যস্ত। সবচেয়ে বড় সমস্যাটি আর্থিক। তার শরীরও বেশ খারাপ, কিন্তু তার খ্যাতি ক্রমেই বাড়ছে। কলকাতায় এলেই আরেক উপদ্রব। বিভিন্ন জায়গায় তার ডাক আসে বক্তৃতার জন্যে। তিনি না বলতে পারেন না। উপর্যুপরি বক্তৃতার পরিশ্রমে আরও ভেঙে পড়েছে তার শরীর। কিন্তু তাকে ছাড়া যে বাঙালির চলে না। যে কোনো সভায় তিনি এলে উপচে পড়ে দর্শক। গেট ভেঙে ঢুকে পড়ে তার ভক্তের দল। ভবানীপুর ব্রাহ্ম সম্মিলনী সমাজে এক রোববার সকালে উপাসনা করতে এলেন রবীন্দ্রনাথ। আগের দিন বিজ্ঞাপিত হলো সেই সংবাদ, বাবু রবীন্দ্রনাথ টেগোর will conduct divine service in the Brahmo Samaj সম্মিলনী, ভবানীপুর, tomorrow at 8 AM। ব্যাস, রবীন্দ্রনাথকে চোখের দেখা দেখতে সে কি ভিড়। রবীন্দ্রনাথের ঘনিষ্ঠ বন্ধু রামানন্দ চট্টোপাধ্যায়ের কন্যা সাহিত্যিক সীতা দেবী ভোরবেলা ট্রামে করে চলে এলেন সেই সভায়। রবীন্দ্রনাথকে দূর থেকে দেখেই তার মনে হলো যে কবি বড়ই অসুস্থ, যেন তার পরিশ্রমের ভার আর নিতে পারছেন না। রবীন্দ্রনাথকে নিয়ে কদিন আগে অন্য একটি আসরে উপস্থিত ছিলেন সীতা দেবী। সেটি ছিল ব্রাহ্ম সমাজের অন্তর্গত ছাত্র সমাজের উদ্যোগে এক সাহিত্য সভা। সেখানে প্রবন্ধ পাঠ করলেন রবীন্দ্রনাথ। অনেকদিন আগে স্নেহের পাত্র সুকুমার রায়কে তিনি কথা দিয়েছিলেন আসবেন বলে। না এসে উপায় নেই, কিন্তু কোনো রকম ভিড় চাইছিলেন না তিনি। সুকুমার, তোমরা কোনো রকম বিজ্ঞাপন দিও না, বেশি ভিড় হলে আমি পাঠ করতে পারবো না। কিন্তু মুখে মুখে রটে গেল যে রবীন্দ্রনাথ আসছেন। সভাপতি রমানন্দ চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথ যখন এলেন, লোকে লোকারণ্য।
সেই ভিড়ের মধ্যে অর্গান বাজিয়ে গান ধরলেন পাড়ার তরুণী। রবীন্দ্রনাথের সামনে গান গাওয়া, তরুণীর গলা দিয়ে কোনো শব্দ বেরোল না, শুধু অর্গান বাজল। মৃদু মজা পেলেন রবীন্দ্রনাথ, তার চোখে ফুটে উঠল হাসির আভাস। এরপর সেই পরম লগ্ন প্রবন্ধ পাঠ করতে উঠলেন রবীন্দ্রনাথ। তার প্রবন্ধের বিষয় ব্রাহ্ম সমাজের আত্মপরিচয়ের সমস্যা। দুর্বল রবীন্দ্রনাথ প্রবন্ধ পাঠ করলেন মৃদু কণ্ঠে, কিন্তু তাতে তার বক্তব্যের দৃঢ়তা এতটুকু ক্ষুণ্ণ হল না। হিন্দু সমাজ থেকে নিজেদের পৃথক করে দেখার মধ্যেই যে ব্রাহ্ম সমাজের সার্থকতা, এই মতে রবীন্দ্রনাথ বিশ্বাস করেন না। সেই জন্য ব্রাহ্ম সমাজের মধ্যেই তৈরি হয়েছে তার বিরোধিতা। প্রকাশ্যে তিনি সমালোচিত হচ্ছেন। সেই সমালোচনার জবাব তিনি দিলেন, ব্রাহ্ম সমাজের আবির্ভাব সমস্ত হিন্দু সমাজের ইতিহাসের একটি অঙ্গ। হিন্দু সমাজেরই নানা ঘাত প্রতিঘাতের মধ্যে তাহারই আন্তরিক শক্তির উদ্যমে এই সমাজ উদ্বোধিত হয়েছে। এই বিকাশ হিন্দু সমাজের একটি বিশ্বজনীন বিকাশ। এই বক্তব্যে সভা মধ্যে যেন অপ্রত্যাশিত বিস্ফোরণ। প্রথমে সকলেই চুপচাপ, তারপর শুরু হয়ে গেল প্রতিবাদ। বিরোধিতা করলেন ব্রাহ্ম সমাজের কিছু প্রবীণ সভ্য। কিছুদিনের মধ্যেই ব্রাহ্মদের মুখপত্র তত্ত্বকৌমুদীর একাধিক লেখায় প্রবলভাবে সমালোচিত হলেন রবীন্দ্রনাথ। বারবার আঘাত পেতে পেতে তারও ধৈর্যচ্যুতি ঘটল। উত্তেজিত রবীন্দ্রনাথ লিখে ফেললেন, উপবিত চিহ্নেন তারা সমাজে অধিকারভেদ নির্দিষ্ট হয় বলিয়া যাহারা উপবিত ধারণাকে নিন্দা করেন, তাহারা কি একথা চিন্তা করিবেন না যে অদৃশ্য উপবৃত্ত দৃশ্য উপবৃত্তের চেয়ে অনেক গুণ দৃঢ়? উন্নতিশীল ব্রাহ্ম নামের পৈতাটা উচ্চ করিয়া তুলিয়া ধরিয়া তত্ত্বকৌমুদীর সম্পাদক মহাশয় যে জাত্যাভিমান, যে কৌলিন্য গর্ব প্রকাশ করিয়াছেন, জিজ্ঞাসা করি, তাহা কি সর্বপ্রকার কুসংস্কার বর্জিত? কিছুদিনের মধ্যেই রবীন্দ্রনাথ বুঝলেন এই উত্তেজনা তার শোভা পায় না। তাছাড়া এরকম বিতর্কে শুধু সময় নষ্ট। তার অনেক কাজ, সময় নষ্ট করবার মতো সময় কোথায়? বিতর্ক থেকে সরে এলেন তিনি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনেও রবীন্দ্রনাথের ডাক আসে বক্তৃতা দেওয়ার জন্য। তার শরীর আর চলছে না। মাত্র 50 বছর বয়সেও তিনি বিরামহীন পরিশ্রমে ক্লান্ত, তবু তাকে যেতে হয়। চেয়ারে বসে প্রবন্ধ পাঠ করেন তিনি। তার বক্তব্যের বিরোধিতা করবার জন্য এই সভায় অনেকেই উপস্থিত। তাদের মধ্যে অন্যতম নায়ক পত্রিকার সম্পাদক পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়। উদ্দেশ্য যে রবীন্দ্রনাথকে যে করেই হোক লোকচক্ষুর সামনে হেয় করা, তাকে অহেতুক বিতর্কে জড়িয়ে বেকায়দায় ফেলা। সেটি হতে দিলেন না সভাপতি জাস্টিস আশুতোষ চৌধুরী, যিনি রবীন্দ্রনাথের বন্ধু, আবার ঠাকুরবাড়ির জামাইও বটে। আগে থেকেই বুঝতে পেরেছিলেন যে পাঁচকড়ি বাবুদের মতলব ভালো নয়। রবীন্দ্রনাথের প্রবন্ধ পাঠ শেষ হতেই তিনি ঘোষণা করে দিলেন, এরপরে আর কোনো আলোচনার অবকাশ নেই। রবীন্দ্রনাথের ভেঙে পড়ার একটা বড় কারণ আর্থিক দুশ্চিন্তা। তার একটি ভাবনা, কি করে চলবে তার আশ্রম। বড় দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র দীপেন্দ্রনাথকে তিনি করেছেন আশ্রমের অন্যতম ট্রাস্টি। তার উপরই কোষাধ্যক্ষের দায়িত্ব। একদিন ডেকে পাঠালেন দীপেন্দ্রকে। একটি কথা দীপেন্দ্রের জানা উচিত। কথাটা বলবো বলবো করেও এতদিন বলতে পারেননি রবীন্দ্রনাথ। এবার বলতেই হবে, দেরি করলে চলবে না। এই জরুরি কথাটা না জানলে আশ্রমের অবস্থাটা যে কতটা খারাপ দীপেন্দ্রের পক্ষে তা বোঝা সম্ভব নয়। দীপেন্দ্র ঘরে ঢুকতে রবীন্দ্রনাথ বললেন, বসো, তোমাকে একটি ছোট্ট কথা জানাবার জন্য ডেকে পাঠিয়েছি। মাত্র 1 বছরের বড় কাকাকে এতটা বিধ্বস্ত কখনো দেখেননি দীপেন্দ্রনাথ। মনে মনে রবীন্দ্রনাথকে খুব একটা পছন্দ করেন না তিনি। রবীন্দ্রনাথও তাকে তেমন সুনজরে দেখেন না। যতদিন যাচ্ছে দীপেন্দ্রনাথের চরিত্রের দুর্বলতাগুলি ততই প্রকট হয়ে উঠছে তার চোখে।
1899 সালে দেবেন্দ্রনাথ লিখলেন তার শেষ ইচ্ছাপত্র। 37 বছরের দীপেন্দ্রনাথকে তিনি করলেন উইলের অন্যতম ট্রাস্টি। দেবেন্দ্রনাথ ঠাকুরের আদরের বড় নাতি তিনি। 500 টাকা মাসোহারা ধার্য হলো তার জন্যে। পারিবারিক স্থাবর অস্থাবর সম্পত্তি, গয়নাগাটি, গাড়ি ঘোড়া সব কিছুর উত্তরাধিকারী হলেন তিনি। জমিদারির আয়েরও একটা বড় অংশ পেতে লাগলেন দীপেন্দ্রনাথ। রাতারাতি দীপেন্দ্রনাথের স্বভাব চরিত্র যেন বদলে গেল। ধনীর মতো জীবনযাপন শুরু করলেন। এমনকি শান্তিনিকেতনের আশ্রমিক পরিবেশেও তার বিলাসিতা করতে কোনো কুণ্ঠা নেই। লক্ষ্য করলেন রবীন্দ্রনাথ। তার কানে এলো নিয়মিত মদ্যপান করেন দীপেন্দ্রনাথ। তাছাড়া রবীন্দ্রনাথের কাজেও নানাভাবে বাধা দেন তিনি। রবীন্দ্রনাথের আধুনিক ভাবনায় দীপেন্দ্রনাথের কোনো সায় নেই। বুঝতে পারছেন রবীন্দ্রনাথ এহেন দীপেন্দ্রনাথকে আশ্রমের অন্যতম ট্রাস্টি করাটা নেহাতি বোকামি হয়েছে। তোমাকে হয়তো কথাটা অনেক দিন আগেই জানানো উচিত ছিল। তুমি নিশ্চয়ই কিছুটা বুঝতে পেরেছ। আশ্রমের আর্থিক অবস্থা মোটেই ভালো নয়। এই জন্যেই তোমাকে আমার আরও বেশি করে প্রয়োজন। এই অবস্থায় আশ্রমের দায়িত্ব কাঁধে নেওয়া মোটেই সহজ কাজ হবে না। আমার আশা তুমি পারবে। সন্ধ্যাবেলা দীপেন্দ্রনাথকে ডেকে পাঠিয়েছেন রবীন্দ্রনাথ। এখন তার মদ্যপানের সময়। আশ্রমের অভাব আর গুরু দায়িত্বের কথা এখন তার মোটেই ভালো লাগছে না। তবু মাত্র 1 বছরের বড় কাকার ব্যক্তিত্বের সামনে দীপেন্দ্র কেমন গুটিয়ে যান। রবীন্দ্রনাথ এবার আসল কথাটা বলেন। এ পর্যন্ত বই লিখে বা কোনো প্রকার সৎ বা অসৎ উপায়ে আমি টাকা উপার্জন করতে পারিনি। এই কথাটা বলে একটু থামলেন রবীন্দ্রনাথ। দীপেন্দ্রনাথের মুখের ভাবটি ঘরের আবছা আলোয় ঠাউর করার চেষ্টা করলেন। সে মুখ প্রায় ভাবলেশীন। রবীন্দ্রনাথ বললেন, আমার বইয়ের আয়ের ওপর ভরসা করেই আমি গোড়ায় বিদ্যালয় ফেলেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আমার সেই আশা ভরসা ক্রমেই তলিয়ে গেল। কথাটা বলার পর রবীন্দ্রনাথ তাকালেন দীপেন্দ্রর দিকে। তিনি যেন রবীন্দ্রনাথের কোনো কথাই শুনতে পাচ্ছেন না। নীরবে বসে আছেন, কখনো মাথা নিচু করে, কখনো বা অন্যদিকে তাকিয়ে। রবীন্দ্রনাথকে তবুও বলতেই হলো, তুমি নিশ্চয়ই শুনেছ আমাকে কদিনের মধ্যেই ইংল্যান্ডে যেতে হচ্ছে। সব ব্যবস্থায় পাকা হয়ে গিয়েছে, কিন্তু এই আর্থিক দুশ্চিন্তা নিয়ে কোথাও গিয়েও শান্তি পাবো না আমি। তুমি যদি ভরসা দাও তো খানিকটা নিশ্চিন্ত হতে পারি। যে কথা না বললেই নয়। রবীন্দ্রনাথ অপেক্ষা করলেন দীপেন্দ্রনাথ যদি কিছু বলেন, সেই আশায় বললেন, আমি সঙ্গে নিয়ে যাচ্ছি আমাদের ছাত্র কাশীনাথ নারায়ণ দেবলকে। ভেবেছিলাম ওর প্যাসেজটা হয়তো কারোর কাছ থেকে পাওয়া যাবে, কিন্তু সে তো হলো না। কিন্তু একটিও কথা নেই দীপেন্দ্রনাথের মুখে। একটু থামলেন রবীন্দ্রনাথ। তার মনে হলো দীপেন্দ্র যেন পাথরের স্ট্যাচু। রবীন্দ্রনাথ সেই পাথরের স্ট্যাচুটিকে বললেন, কালীমোহনকে মাসে 20 টাকা সাহায্য করব বলে প্রতিশ্রুতি দিয়েছিল। দেবলের পথ খরচা লাগবে না মনে করেই সেই প্রস্তাব করতে সাহস করেছিলাম। দেবলের জাহাজ ভাড়া লাগবে 700 টাকা। তাছাড়া ওর জন্য অন্যান্য খরচ তো আছেই। তাই কালীমোহনের জন্য প্রতি মাসে 20 টাকা জোগানো আমার পক্ষে সহজ হবে না। অথচ ওর জন্য ওই টাকার ব্যবস্থাটা না করে আমার পক্ষে বিদেশে যাওয়া সম্ভব নয়। তাই আমার প্রস্তাব, আমার বই থেকে যে টাকাটা পাও তার থেকে মাসিক 20 টাকা ওকে সাহায্য করলে ওর কোনো কষ্ট হবে না। এই সাহায্যের বদলে কালীমোহন কি করবে? দীপেন্দ্রর এই অপ্রত্যাশিত প্রশ্নে বিস্মিত ও আহত হলেন রবীন্দ্রনাথ। দীপেন্দ্রনাথের কণ্ঠে কি গভীর অবিশ্বাস, বিদ্বেষ, অশ্রদ্ধা। নিজেকে তবু সংযত করে মৃদু কণ্ঠে উত্তর দিলেন তিনি, কালীমোহন যেমন বিদ্যালয়ে শিক্ষকতা করেন তেমনই করবেন। ওর কাছ থেকে বিদ্যালয়ে প্রচুর পায়। ওর কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। কথাটা মোটেই ভালো লাগলো না দীপেন্দ্রনাথের। তার আর এখানে বসে থাকার কোনো মানে নেই। তিনি উঠে পড়লেন।
রবীন্দ্রনাথ বুঝলেন যে দীপেন্দ্রর ওপর কোনোভাবেই নির্ভর করা যায় না, কিন্তু বিদেশে যে তাকে যেতেই হবে। তার মাথাটা ঘুরে উঠল, মনে হলো তিনি দাঁড়াতে পারছেন না, পড়ে যাবেন। ক্লান্ত কণ্ঠে তবু তিনি দীপেন্দ্রকে বললেন, আমি তো আমার সামর্থ্যের একেবারে চরম সীমায় এসেছি, তাই নিরুপায় হয়ে তোমায় ডেকে পাঠিয়েছিলাম। দীপেন্দ্রনাথ রবীন্দ্রনাথের কোনো কথার উত্তর না দিয়েই ঘর থেকে বেরিয়ে গেলেন। রবীন্দ্রনাথের বুকটা হঠাৎ ব্যথা করে উঠল। অপরিমেয় এই বেদনা কি অপমানের, অসহায়তার, অভাবজনিত হীনমন্যতার? এই দীপেন্দ্রর কাছ থেকেও যে তিনি টাকা ধার করতে বাধ্য হয়েছেন বিদ্যালয়ের খরচ চালাবার, কোনো উপায় তখনই না পেয়ে। 19শে মার্চ ভোরবেলা কলকাতা থেকে ছাড়বে সিটি অফ প্যারিস জাহাজ। এই জাহাজে রবীন্দ্রনাথের ইংল্যান্ড যাওয়ার কথা। তার ক্যাবিনও বুকিং হয়ে গিয়েছে। তার যাত্রাসঙ্গী মেয়ো হাসপাতালের চিকিৎসক দ্বিজেন্দ্রনাথ মৈত্র। একজন ডাক্তার সঙ্গে যাচ্ছেন, তাতে বেশ ভরসা পেয়েছেন পুত্র রথীন্দ্রনাথ এবং পুত্রবধূ প্রতিমা। বাবা মশাই, আপনার শরীরের যেরকম অবস্থা, তাতে ইংল্যান্ডে যাওয়ার ধকল কি আপনার সহ্য হবে? যাত্রার দিন কিছুটা পিছিয়ে দিলেই হয়তো ভালো হতো বাবা মশাই। রবীন্দ্রনাথকে না বলে পারলেন না তার সেবায় সদা ব্যস্ত প্রতিমা। তোমরা মিছেই ভয় পাচ্ছ বৌমা, আমার শরীর দিব্য আছে। বিদেশে গেলে কাজের ব্যস্ততা উপদ্রব অনেকটাই কমবে, আর তাছাড়া এ তো হঠাৎ যাত্রা নয়। এই ভ্রমণের জন্য এতদিন ধরে অনেক চিঠিপত্র লিখেছি। অনেক মানুষ জানেন যে আমি আসছি। বিশেষ করে ওই ইংল্যান্ডে এক ধরনের অপেক্ষা তৈরি হয়েছে কিছু মানুষের মনে আমার জন্য। যেতে তো আমাকে হবেই, বললেন রবীন্দ্রনাথ। বাবা মশাই, আপনি যদি চিঠি লিখে জানিয়ে দেন আপনি অসুস্থ, কিছুদিনের বিশ্রামের পর আপনি আসছেন, তাহলে কেউ কিছু মনে করবেন বলে মনে হয় না। রবীন্দ্রনাথকে বোঝাবার ব্যর্থ চেষ্টা করেন প্রতিমা। জোড়াসাঁকোর বাড়িতে দক্ষিণের বারান্দায় রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন রবীন্দ্রনাথ। সবে সূর্য ডুবছে। দক্ষিণের বারান্দা থেকে সূর্যাস্ত দেখা যায় না। দেখা যায় আকাশে ক্রমেই ছড়িয়ে পড়ছে সিঁদুর রঙের মেঘ। তার আভা এসে পড়ে রবীন্দ্রনাথের মুখে। তিনি বললেন, বৌমা, তুমি তো জানো এবার ইংল্যান্ড যাওয়াটা আমার পক্ষে অনেকটা জরুরি। প্রমথলাল সেন আমার ইংল্যান্ড ভ্রমণের ভূমিকাটুকু ইতিমধ্যেই সেরে ফেলেছে। আমি না গেলে প্রমথ দুঃখ পাবে, কিছুটা লজ্জার কারণও হবে ওর পক্ষে। তাছাড়া রথি ওর প্রাক্তন শিক্ষকের স্ত্রী মিসেস সেমুরকে চিঠি লিখে জানিয়েছে আমি 19শে মার্চ রওনা হচ্ছি। তিনিও অপেক্ষা করবেন। আর সব থেকে আশাহত হবেন হচ্ছে রোটেনস্টাইন। আমার কবিতার কিছু অনুবাদ ওকে পাঠিয়ে দিয়েছি, এতদিনে নিশ্চয়ই পেয়ে গিয়েছেন। ওর মতামতটা জানাটা আমার পক্ষে খুবই দরকার। এই আলোচনা সাক্ষাতেই হতে পারে। তুমি আর বাধা দিও না বৌমা, তুমি বাধা দিলে আমি মনের জোর হারিয়ে ফেলবো। বিলেত যাওয়ার আগের দিন অর্থাৎ 18ই মার্চ রাত্রে রবীন্দ্রনাথকে ডিনারে আমন্ত্রণ করলেন স্যার আশুতোষ চৌধুরী। রবীন্দ্রনাথের ঘনিষ্ঠ বন্ধু স্যার আশুতোষ। তার আর এক পরিচয়, তিনি রবীন্দ্রনাথের সেজ দাদা হেমেন্দ্রনাথের জ্যেষ্ঠ সন্তান প্রতিভা সুন্দরীর স্বামী। যৌবনে রবীন্দ্রনাথ যে 4 কন্যাকে তার গানের সহচরী করে পেয়েছিলেন, তারা সরলা, ইন্দিরা, অভিজ্ঞা আর প্রতিভা। প্রতিভা সুন্দরীকে আরও এক বিশেষ কারণে ভালোবাসেন রবীন্দ্রনাথ, বাল্মীকি প্রতিভায় তার অনন্য অভিনয়ের জন্য। কাল ভোরে আপনার জাহাজ ছাড়বে, ডিনারের নিমন্ত্রণ। আপনার বোধহয় না যাওয়াই ভালো। আপনার শরীর খারাপ হতে পারে বাবা মশাই। আমার মনে হয় আজ আপনার তাড়াতাড়ি শুয়ে পড়া উচিত। আমি দেখছি গত কদিন ধরে আপনি অনেক রাত পর্যন্ত লিখছেন। আজ অন্তত আশুকে না বলতে পারবো না। তাছাড়া ওরা বাল্মীকি প্রতিভার আয়োজন করতে চলেছে, আমি চলে যাচ্ছি, তাই আমাকে ড্রেস রিহার্সালটা দেখাতে চায়। দিনু বাল্মীকির ভূমিকায়, আমি দেখতে গেলে দিনু খুব উৎসাহ পাবে। বাল্মীকি প্রতিভার মহড়া দেখতে দেখতে রবীন্দ্রনাথ অসুস্থ বোধ করলেন।
কেমন যেন টলমল করছে শরীর, মাথা ঘুরছে। কাউকে কিছু বললেন না, বললে তাকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়বে, সব আনন্দ পণ্ড হবে। দীনেন্দ্রনাথের বাল্মীকি বেশ লেগেছে তার, গানগুলি বড় ভালো গেয়েছে দিনু। দিনুকে সে কথা জানাবার জন্য এগিয়ে গেলেন রবীন্দ্রনাথ। পা কাঁপছে তার, মনে হলো যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারেন। নৈশভোজের ডাক পড়ল। এলাহি আয়োজন করেছেন স্যার আশুতোষ। খাওয়ার টেবিলের সামনে এসেই রবীন্দ্রনাথ বুঝতে পারলেন এক টুকরো মুখে দিতে রুচি নেই তার, কিন্তু তারই বিদায় সংবর্ধনা উপলক্ষে এই খাওয়া দাওয়ার আয়োজন। একটুও মুখে না দিলে অন্যান্য অতিথিরা কি ভাববেন? আশুতোষ কষ্ট পাবেন, হয়তো অপমানিত বোধ করবেন। খাওয়ার টেবিলে রবীন্দ্রনাথকে বসতেই হলো। পাশের চেয়ারেই বসলেন প্রতিমা। রবীন্দ্রনাথকে নিয়ে তার সারাক্ষণের ব্যস্ততা, ভাবনা এবং উদ্বেগ। আপনি ইচ্ছে না হলে খাবেন না, কেউ কিছু মনে করবে না। আপনি বেশ অসুস্থ, চলুন বাড়ি চলে যাই। আপনার বিশ্রামের প্রয়োজন। কাল সকালে আপনার জাহাজ ছাড়বে, এই অবস্থায় যাবেন কি করে? প্রতিমার কথায় রবীন্দ্রনাথ ম্লান হাসলেন, বললেন, তুমি মিছেই উদ্বিগ্ন হচ্ছ বৌমা, আমি বেশ ভালো আছি, একটু যা ক্লান্ত এই আর কি। আমি তুম করে চলে গেলে লোকে ভাববে কি? আশু বড় আয়োজন করেছে, এত মানুষ ডেকেছে, সে তো সব আমারই জন্যে। আমি না খেয়ে চলে গেলে ও খুব কষ্ট পাবে। বেশ রাত হয়ে গেল রবীন্দ্রনাথের বাড়ি ফিরতে। গাড়ি থেকে নামতে গিয়ে প্রায় পড়ে যাচ্ছিলেন। রথীন্দ্রনাথ ধরে ফেললেন। জোড়াসাঁকোর বাড়ির সিঁড়ি উঠতে আগে কখনো এরকম কষ্ট হয়নি তার। প্রতিমা রবীন্দ্রনাথকে শোয়ার ঘরে পৌঁছে দিয়ে বললেন, বাবা মশাই, আজ আর কোনো রকম লেখাপড়ার কাজ নয়, এক্ষুনি শুয়ে পড়ুন। তা তা হয় না বৌমা, বেশ কিছু চিঠির উত্তর দেওয়া এখনো বাকি, ওই কাজটা দেশ ছাড়ার আগেই আমায় করতে হবে। জানলার ধারে লেখার টেবিলে গিয়ে বসলেন রবীন্দ্রনাথ। ভোর রাতে তার লেখালেখি শেষ হলো। এখনও ঘন্টা দুয়েক সময় আছে হাতে। বাড়ি থেকে বেরোবার আগে বিছানায় একটু গড়িয়ে নেওয়া যেতে পারে। চেয়ার থেকে উঠে পড়লেন রবীন্দ্রনাথ। টাল সামলাতে পারলেন না, হুড়মুড় করে পড়ে যাচ্ছিলেন। চেয়ারটা ধরে কোনো মতে বেঁচে গেলেন। টলমল করতে করতে ঘাট পর্যন্ত গিয়েই বিছানার উপর এলিয়ে পড়লেন। ভোর হলেই প্রতিমা এলেন রবীন্দ্রনাথের ঘরে। বাবা মশাই যদি ঘুমিয়ে পড়ে থাকেন, তাকে ডেকে দেওয়ার জন্য দেখলেন অত বড় মানুষটা বিছানার ওপর কুঁকড়ে শুয়ে আছে। তিনি যে অসুস্থ দেখলেই বোঝা যাচ্ছে। রবীন্দ্রনাথ ঘুমননি। প্রতিমার কোমরে চাবির শব্দে তাকালেন তিনি। বাবা মশাইয়ের এমন আচ্ছন্ন দৃষ্টি কখনো দেখেননি প্রতিমা। একটু সকাল হতেই রবীন্দ্রনাথ ডাক্তার ডাকলেন। এই অবস্থায় বাবা মশাইকে কিছুতেই জাহাজে উঠতে দেওয়া যায় না, একমাত্র ডাক্তারের নিষেধই হয়তো তিনি শুনবেন। ডাক্তারকে দেখেই রবীন্দ্রনাথ মৃদু কণ্ঠে বললেন, আমার কপাল মন্দ, কপালের ভিতর যে পদার্থটা আছে তারও গলদ আছে, নইলে ঠিক জাহাজে ওঠার মুহূর্তেই মাথা ঘুরে পড়ল। কেন? এই যে অনেক দিনের পাপের দণ্ড প্রত্যুষে আমার একেবারে মাথার ওপর এসে পড়ল। রোগের প্রথম ধাক্কাটা তো একরকম কেটে গিয়েছে, এখন দেখছি ডাক্তারের উৎপাতে প্রাণ অতিষ্ঠ হতে চলেছে। প্রতিমা দেখলেন রবীন্দ্রনাথের শরীর দুর্বল হয়েছে বটে, কিন্তু সেই দুর্বলতার প্রভাব পড়েনি মনের উপর। তার স্বাভাবিক রসবোধ একটুও কমেনি। রবীন্দ্রনাথের শারীরিক অবস্থা গভীর মনোযোগে পরীক্ষা করলেন ডাক্তারবাবু। বললেন, আপনি উৎপাত মনে করতেই পারেন, কিন্তু আমারও না বলে আর উপায় নেই। আপনার শরীরের যে অবস্থা, তাতে আপনার সম্পূর্ণ বিশ্রামের প্রয়োজন। তাহা কি করে সম্ভব? আর কিছুক্ষণের মধ্যেই তো আমার জাহাজ ছাড়ার কথা। আমি বেশ ভালোই আছি, জাহাজে উঠলে আরও সুস্থ বোধ করব, বললেন রবীন্দ্রনাথ। কি জাহাজে উঠবেন? এই ঘরের মধ্যে চলাফেরা করাও আমি নিষেধ করে যাচ্ছি। আপনি জানেন না আপনি কত দূর অসুস্থ? এর জন্য দায়ী দিনরাত অক্লান্ত পরিশ্রম। আপনার শরীর আর নিতে পারছে না। আপনার একান্ত প্রয়োজন নিদ্রা আর বিশ্রাম। যা বিশ্রাম নেওয়া জাহাজেই নেব,
ডেকের ওপর পড়ে থাকবো না হয় ঘন্টার পর ঘন্টা। আপনার বিদেশ যাওয়া হচ্ছে না, ডাক্তার হয়ে সে অনুমতি আমি দিতে পারি না। কিছুদিন কলকাতায় বিশ্রাম নিয়ে একেবারে সেরে উঠুন, তারপর কোনো একটা নিরিবিলি জায়গায় কিছুদিন কাটিয়ে এলেই হবে। লেখাপড়ার কাজ কিন্তু একদম বন্ধ। যথার্থ লেখার টেবিলে গিয়ে বসাও চলবে না আপনার। লেখা বন্ধ? গান এলে তাকে থামিয়ে দেব কিভাবে? কবিতাকে কেমন করে বলবো যে ফিরে যাও? ইচ্ছে করলেও তো আর তা করতে পারবো না আমি। আমার না লিখে উপায় নেই বলেই আমি লিখি, কেউ আমাকে দিয়ে লেখাগুলো লিখিয়ে নেয়। ডাক্তার রবীন্দ্রনাথের সব কথার অর্থ সম্ভবত ধরতে পারলেন না। ফ্যাল করে কিছুক্ষণ তাকিয়ে রইলেন তার অনন্য রোগীটির দিকে। রবীন্দ্রনাথ বললেন, কাল রাত্রিরে চিঠিপত্র লেখার মাঝখানে কথা নেই, বার্তা নেই, একটা গান গুনগুনিয়ে উঠল মনের মধ্যে। তাকে কিছুতেই বলতে পারলুম না যে একটু অপেক্ষা করো, হাতের কাজটা সেরে নি। সে বলল, রাখো তোমার কাজ। অমনি আমি খাতায় লিখে ফেললুম কথাগুলি। সুরও এলো সঙ্গে সঙ্গে, আর দিলুম কথাগুলিকে সুরে ভাসিয়ে। কোলাহল তো বারণ হলো, এবার কথা কানে কানে, এখনো হবে প্রাণের আলাপ কেবল মাত্র গানে গানে। রাজার পথে লোক ছুটেছে, বেচা কেনার হাঁক উঠেছে, আমার ছুটি অবেলাতেই দিন দুপুরের মধ্যখানে, কাজের মাঝে ডাক পড়েছে কেন যে তাকেই বা জানে। মোর কাননে অকালে ফুল উঠুক তবে মঞ্জরিয়া, মধ্যদিনের মৌমাছিরা বেড়াক মৃদু গুঞ্জরিয়া। মন্দ ভালোর দ্বন্দ্বে খেটে গেছে তো দিন অনেক কেটে, মন্দ ভালোর দ্বন্দ্বে খেটে গেছে তো দিন অনেক কেটে, অলস বেলার খেলার সাথী এবার আমার হৃদয় টানে, বিনা কাজের ডাক পড়েছে কেন যে তা কেই বা জানে, কেন যে তা কেই বা জানে। একটু থামলেন রবীন্দ্রনাথ। তার কপালে ক্লান্তির ঘাম, কিন্তু চোখ দুটি উজ্জ্বল। তার দৃষ্টিতে এখন আর ক্লান্তির কোনো চিহ্ন নেই। ডাক্তারের দিকে তাকিয়ে বললেন, এ বেশ ভালোই হলো। ছুটছিলাম আমি কাজের নেশায়, বেচা কেনা হাটের মধ্যে যেখানে ছুটছে সবাই। হঠাৎ কার ডাক এলো সেই কাজের মধ্যে। আমি বেশ বুঝতে পারছি আসন্ন ছুটির মধ্যেই আমার আসল কাজটি অপেক্ষা করে আছে। সেই কাজই ফুল ফোটাবে, রং ধরাবে। কোলাহল থেকে অনেক দূরে সেই বিনা কাজের ডাকেই আমায় সাড়া দিতে হবে, না দিয়ে আমার উপায় নেই। সেই বার্তা গুনগুনিয়ে উঠেছে ভোর রাত্রেই আমার মনের মধ্যে। কিছুক্ষণ থামলেন রবীন্দ্রনাথ, তাকালেন শিয়রে দাঁড়ানো প্রতিমার দিকে, তার হাতটি ধরে বললেন, বৌমা, তোমরা আমার লেখার ওপর নিষেধাজ্ঞা জারি করলে, সেটি হচ্ছে না। এই গান তার সব কথা আর সুর নিয়ে আমার ভেতরেই গিয়ে উঠছে। তাকে বেরিয়ে আসার পথ তো আমাকেই দেখাতে হবে। শুধুমাত্র মেডিকেল এজেন্ট মইটি চ্যানেলে।